প্রিয় অনার্স সেকেন্ড ইয়ার ও ডিগ্রি পাস থার্ড ইয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের আর একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। ভাবছিলাম তোমাদের কাছ থেকে একটু রেসপন্স পাবো, অনেকে রেসপন্স নাই, তারপরেও বিবেকের তাগিদেই আর একটা ক্লাস দিতে চাচ্ছি। তো আমি আমার ক্লাসের শুরুতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। এরপরে আমার পরিচিত পরে আজকের টপিক। আজকের টুডেস টপিকটা হলো মেকিং সেন্টেন্স। মেকিং সেন্টেন্স নিয়ে এর আগেও একটা লেকচার দিয়েছিলাম, তবে আজকেরটা একটু ভিন্ন আঙ্গিকে। তো মনোযোগ দিয়ে আমার লেকচারটা শুনবে। তোমরা জানো তোমাদের প্রশ্নপত্রে যারা ডিগ্রি পাস তাদের এ পার্ট, আর যারা অনার্সে আছো তাদের কোনো পার্ট নাই, কিন্তু প্রথমে একটা প্যাসেজ দেয়া থাকে, আর এই প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন হয় 20টি নাম্বারের। এখানে প্যাসেজ থেকে একটা প্যাসেজ তো দেয়া থাকবেই। এই প্যাসেজে দেখো নাম্বার ডিস্ট্রিবিউশনটা হলো, এখানে এ নম্বর প্রশ্নে 3টা শর্ট কোশ্চেন থাকে। আমি অবশ্য এখানে 4টা দিয়েছি। এই প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর, 3 × 2 = 6। আর বি নম্বরটা হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য প্যাসেজ। এই প্রসঙ্গটা নিয়ে আমি এর আগে আলোচনা করেছি। তাহলে 6 + 4 = 10। আর নাম্বার সি হলো রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স। এখানে 1 × 5 = 5। সর্বশেষ সামারি। তো আমি আজকে তোমাদের এই প্রশ্নটা নিয়ে কথা বলবো, মেক সেন্টেন্স। এই সেন্টেন্স বলতে যে ওয়ার্ডগুলো তোমাদের এখানে দেয়া থাকবে, এই ওয়ার্ডগুলো নিয়ে কথা বলবো। তো এখানে প্রশ্নটা একটু আমি তোমাদেরকে একটু প্রশ্নটাই বলি যে দেখো, প্রশ্নটা বলছে যে রাইট ডাউনের বাংলা অর্থ হলো লিপিবদ্ধ করো বা লিখো। কি লিখবে? লিখবে তোমরা মিনিং মানে অর্থ, ফলোইং ওয়ার্ডস এই নিচে দেয়া শব্দগুলোর অর্থ লিখবা। কিসে লিখবা? ইংলিশে লিখবা। তাহলে এখন বুঝলাম যে নিচের দেয়া এই শব্দগুলোর ইংরেজি অর্থ লিখতে হবে এগুলোর। অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স, এবং এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করবা। সহজ কথা হলো এই শব্দটা লিখবা, তার ইংরেজি অর্থ লিখবে, এবং এই শব্দটা দিয়ে বাক্য রচনা করতে হবে। অর্থাৎ যেটা অর্থ লিখবে সেটা দিয়ে না, যে শব্দটা দেওয়া থাকবে। তো আমি এখন হাতে কলমে তোমাদেরকে এটা শেখাবো। তো একটু লক্ষ্য রাখো যে সেটা হলো তো আমি দেখো এখানে শব্দ কি কি দেয়া আছে। এই যে শব্দগুলো দেওয়া আছে, আমি প্রত্যেকটা শব্দ এখানে কালার দিয়েছি, একটু কালার করে দিয়েছি। তো আমি যদি আসি প্রথম শব্দ একটা, এখানে ইন্টেলেকচুয়াল আছে, ইন্টেলেকচুয়াল নাই নিলাম। তো তোমাদের প্রথম শব্দটা আমি এই যে প্রিমিটিভ শব্দটা নিলাম। কিভাবে লিখবা এই প্রিমিটিভ শব্দটা? লিখে আমি তোমাদের এখানে একটু
এখানে হলো সি নম্বর, কোশ্চেন নাম্বার 1 তোমরা জানো। এই কোশ্চেন নাম্বার 1, এখানে কোশ্চেন নাম্বার 1 দেয়া থাকবে। 1C আমি অ্যান্সার লিখতেছি, প্রশ্নটা একটু ছোট করে দিই, তাহলে আমি 1 C অ্যান্সার লিখতেছি। এখন লিখলাম, এই শব্দটা লিখলাম। তো এই প্রিমিটিভ শব্দটা অবশ্যই, অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া থাকবে প্রত্যেকটাই অবশ্যই তোমাদের প্যাসেজে দেওয়া থাকবে। তো প্রিমিটিভ শব্দটা এই যে এখানে আমি কালার করে রেখেছি, কালারটা দেখো তোমরা, যে এখানে প্রিমিটিভ লিখলাম। দেন আমি কি করব, এখানে একটা ড্যাশ দিতে পারি অথবা কমা দিতে পারি, সমান সমান দিতে পারি। তো আমরা একটা ড্যাশ দিলাম, দিয়ে আমাদের চাহিদা অনুসারে আমরা কি করব, চাহিদা অনুসারে বলছে যে শব্দটা রাইট ডাউন দ্য মিনিং অফ দ্যাট, অর্থাৎ শব্দটা লেখো। অ্যান্ড প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ শব্দের অর্থটা হলো আমরা কি দিতে পারি। প্রিমিটিভ শব্দটার অর্থ মানে হলো আদি বা পুরাতন। আমরা ওল্ড দিতে পারি, OLD। তোমাদের ওল্ড জানা থাকতে পারে, অথবা অ্যানসিয়েন্ট, ANCSIENT, অ্যানসিয়েন্ট। ANCI, অ্যানসিয়েন্ট দিতে পারি। তাহলে প্রিমিটিভ শব্দটার আমি অর্থ লিখলাম। এখন আমি এইটা দিয়ে বাক্য রচনা করব। বাক্য রচনার ক্ষেত্রে আমি গতদিন একটা কথা বলছিলাম যে বাক্য রচনার ক্ষেত্রে সাধারণত তোমরা এই জায়গায় একটা সমান সমান দিবা, বাধ্যতামূলক নয়, তবে দেয়াটা ভালো। এখন বাক্য রচনা তোমরা কোনটা দিয়ে করবা, এইটা দিয়ে করবা না এই মূল শব্দটা দিয়ে করবা? সবসময় খেয়াল রাখবা মূল শব্দটা দিয়ে, এই প্রিমিটিভ দিয়ে বাক্য রচনা করতে হবে। তোমাদের হয়তোবা খেয়াল আছে কি নাই আমি জানি না, এই প্রিমিটিভ শব্দটা কি, কোন পার্টস অফ স্পিচ। এখানে এই দেখো, এখানে অ্যাডজেক্টিভের সাফিক্স IVE, এই IVE যখন থাকে সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে প্রিমিটিভ শব্দটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভের স্ট্রাকচারে ফেলবো, অ্যাডজেক্টিভের স্ট্রাকচার। তো অ্যাডজেক্টিভ, এখানে আমি অ্যাডজেক্টিভের কয়েকটা স্ট্রাকচার দিয়েছি, 1 2 3 4 5 6 7 কয়েকটা দিতে পারছি এখন। তো আমি একটা কাজ করি, তোমাদের এখানে এইটা দিয়ে বাক্য রচনা করব, এই ইট ইজ দিয়ে বাক্য রচনা, আমি এটা দিয়ে বাক্য রচনা করতে পারি। তো আমরা আসি, এটা এখানে পেস্ট করলাম, ঠিকই আছে। প্রশ্ন হলো যে ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই নাউন বলতে কি আমরা, তো এখানে যদি পারো তাহলে এই দেয়া শব্দটা, যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দটা আগে কিংবা পরের শব্দটা তোমরা সহায়তা নিতে পারো অথবা নাও নিতে পারো। যেহেতু বলছে যে মেক ইউর ওন সেন্টেন্স, তোমার নিজস্ব ভাষায়, সুতরাং এই প্যাসেজ থাকি তোমাদের শব্দ যেটা আগে এবং পরে শব্দ নিতেও পারো নাও নিতে পারো। তাহলে হলো আমরা নিতে পারি নাও নিতে পারি। তা ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভটার নাম হলো প্রিমিটিভ, তা আমরা প্রিমিটিভ এখানে করলাম। তাহলে ইট ইজ, এটা হলো প্রিমিটিভ। ইট ইজ এ, তাহলে এ হবে না অ্যান হবে? তাই এখানে এ হবে, ইট ইজ এ প্রিমিটিভ। এখন এখানে একটা নাউন দেব, নাউনটা কি?
আমি এখানে নাউনটার সময় বুঝাইছি যে নাউনটা ওইখানে দেয়া হয় নাই, যে নাউনটা ব্যক্তির ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে নাউনগুলো হয়। আচ্ছা, তো অ্যানসিয়েন্ট, তো আমরা পুরাতন, ইয়া হয় একটি পুরাতন কি, এটা নিয়ম বা রুল। ইট ইজ এ প্রিমিটিভ ফ্যাশন, যেটাই দিতে পারো। এই কথাগুলো আমার এই জায়গায় দেওয়া ছিল কিন্তু এখানে আসেনি। তো এটা হলো ফ্যাশন, FASHION, ইট ইজ এ প্রিমিটিভ ফ্যাশন। তাহলে এটি আচ্ছা, কিন্তু আমি যে জন্য আজকের আমার এইটার এই ক্লাসটার অবতারণা, সেটা হলো আমাদের ছেলেমেয়েরা অনেকেই এই করে কি হুবাহু এখান থেকে সেন্টেন্সগুলা কোথার থাকি যেন পারে, এই যার মনে করো এখান থেকে এই পর্যন্তটা তুলে দেয়। এমন হতে পারে অনেকেই যে কি এখানে তুলে দিল, এরকম তুলে দিল, যে কি তুলে দিল সে নিজেও জানে না যে এখানে কি তুলে দিল। তো এইটা একটি মাত্র কারণে আমি চাচ্ছি যে তোমাদের এই ভুলটুকু সংশোধন করার জন্য। কেন তোমরা লিখবা এই সেন্টেন্সটা এখানে তুলে দিলে হবো, ইফ আওয়ার লাইফ ইজ বেটার দ্যান দ্যাট অফ আওয়ার বেটার। আমরা অনেক ছেলেমেয়ে দেখি যে পুরা সেন্টেন্সটা তুলে দিয়ে রাখে। নো, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমার নিজস্ব ভাষায় খুব ইজি এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবা। তাহলে আমি লিখলাম ইট ইজ এ প্রিমিটিভ ফ্যাশন। ইট ইজ এ প্রিমিটিভ অবলিক দিলাম, রুল দিতে পারো, RULE, রুল। আমি আবার দিলাম ড্রেস, TRESS, এটা ড্রেস, এবং অবলিক দিলাম কালচার, CULTURE, কালচার। আচ্ছা, কত নাউন দিতে পারি, এই নাউন দিতে পারি। অথচ আমরা কি করি, আমরা অনেকেই এই জিনিসটা ভুলে যাই, আমরা বইয়ের কথাটা হুবহু তুলে দিই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই কাজটুকু করা যাবে না। এটা করলে স্যাররা নাম্বার দেয় না, তোমাদের নিজস্ব সেন্টেন্স। তাহলে আমরা লিখতে পারি, আমরা ইট ইজ এ ফ্যাশন দিতে পারি, ইট ইজ এ রুল দিতে পারি, ইট ইজ এ প্রিমিটিভ ড্রেস দিতে পারি, ইট ইজ এ কালচার দিতে পারি, আমরা কালচার। তাহলে আমরা দিলাম যে কোনো একটা, আমি দিলাম একটু বেশি করে। আচ্ছা, তাহলে কি পাইলাম এখানে? তারপরে শব্দটা দেখো, এখানে আছে রিভিল। রিভিল কথাটা কি? আমি রিভিলটা একটু লিখবো, কারণ আছে। আমি এই রিভিল, REVEL, রিভিল কথাটা লিখলাম। রিভিল কথাটা লিখবো, তাহলে আগের মতোই আমি রিভিল লিখলাম। রিভিল লেখার পরে কি লিখবো এখন? এর লিখবো একটা ড্যাশ দিলাম। রিভিল মানে কি? তো রিভিল শব্দটা কোথায় দেয়া আছে? এই যে রিভিল, এই রিভিল শব্দটা দেখো, একটু লক্ষ্য রাখো সবাই তোমরা। রিভিল কথাটা এখানে দেয়া আছে, এবং একটু বোল্ড করে নিলাম। সাধারণত যে শব্দগুলোর আগে টু থাকে এই প্যাসেজে, এগুলো অধিকাংশগুলাই ভার্ব হয়। তাহলে এই রিভিল কথাটা রিভিলের আগে ভার্ব টু থাকার কারণে এই শব্দটা ভার্ব। তাহলে রিভিল শব্দটা হলো ভার্ব। ভার্ব রিভিলের বাংলা অর্থ কি এটা আমরা জানি না। আচ্ছা, দেখো, যেহেতু ভার্ব, সুতরাং একটা অর্থ তো হবেই। বাংলা অর্থ, ভার্বের বাংলা অর্থ যাওয়া, হাওয়া, খাওয়া, করা, নেওয়া ইত্যাদি আর কি। তো আমরা রিভিলের বাংলা অর্থটা যদি ধরে নেই, করা, যাওয়া, খাওয়া, একটা কিছু তো হবেই অবশ্যই। তো আমরা একটু এটা আমি চেক করে নিই। আচ্ছা, তাহলে এখন করা। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই রিভিলের আগে টু থাকার কারণে রিভিল শব্দটা হলো ভার্ব। তো এই ভার্ব বোঝানোর জন্য এখানে একটা টু দেওয়া ভালো, টু, রিভিল। এখন তোমরা এই রিভিলের বাংলা অর্থটা জানো না, এটা একটা সমস্যা। তো না জানো, ঠিক আছে, নাও জানতে পারো, তা টু
তাহলে আমি স্যারকে বুঝালাম যে রিভিল শব্দটা হলো ভার্ব, এর যেটা অর্থ লিখব সেটাও ভার্ব হবে। রিভিল শব্দটার বাংলা অর্থ হলো প্রকাশ করা। তা প্রকাশ করার ইংরেজি হলো অনেকেই তোমরা সামনে থাকলে হয়তো বলতে পারতে, প্রকাশ করার ইংরেজি হলো এক্সপ্রেস, EXPRESS, এক্সপ্রেস। অথবা তোমরা দিতে পারো ডিসক্লোজ, তাহলে টু ডিসক্লোজ দিলাম, DISCLOSE, ডিসক্লোজ দিতে পারো। অথবা ইংরেজি হলো প্রকাশ করা ইংরেজি হলো আনমাস্ক, তারপরে হলো আনলক, তারপরে হলো এরকম অনেকগুলো হতে পারে। তো যেটাই হোক না কেন আমি বোঝাতে চাচ্ছি যে এটা ভার প্রকাশ করতে তার আগে একটা টু ব্যবহার করবেন। এই টু এখানে থাক বা না থাক, এখানে টু আছে বলিয়া এটা ভার ধরে নিলাম, আর বাংলাতে টু এক্সপ্রেস। আমরা এখন একটা তার বাক্য রচনা করব। তাহলে এটা কি হলো ভার, আমি সম্ভবত ভার্বেরও স্ট্রাকচার দিয়েছি। এই যে ভার্বের স্ট্রাকচার দিয়েছি, আই ক্যান নট, ভার্ব ইট, আই ওয়ান্ট টু, ভার্ব ইট, ইউল টু, হাউ ক্যান ইউ, এটা যে কোনো একটা লিখলেই হবে। ডোন্ট, যদি এটা সহজটাও দিতে পারি তাওটাও। তো আমি এইটা দিয়ে একটা বাক্য রচনা করি, দেখি তাহলে কী দাঁড়াচ্ছে। দেখো, তাহলে আমি এখন লিখব, এটা পেস্ট করলাম, হ্যাঁ এখানে একটা সমান সমান দিলাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার এই দেয়া স্ট্রাকচারে আমি এটা যে কোনো একটার সহায়তা নিয়েই করতে পারো। তোমরা যদি এই যে ছোটো একটা আছে এইটুকু যদি নিয়ে সহায়তা বাক্য, তাও হবে, কিন্তু তাও বাক্য রচনা হবে খুব নিজস্ব ভাষায়, খুবই নিজস্ব ভাষায় হবে এবং ভালো লাগবে। তোমরা এটা আমি নিচে আর একটা দিই, যেটাই লিখবে আমার স্ট্রাকচারটিরও সহায়তা নিবে, আর এই স্ট্রাকচার ফলো করতে হবে এমন কথা নয়। হ্যাঁ, তাহলে লিখলাম আই ক্যান নট রিভিল ইট। তা রিভিল কথাটা আমি এখানে তুলে দেবো, REVEL, রিভিল। তোমরা যদি ইট দাও, এই যে ইট এখানে দেয়া আছে, ইট দাও তাও রাইট হবে, অথবা কোনো সমস্যা নেই। ইট মানে ইহা, বাংলা অর্থ হলো আমি এটা প্রকাশ করতে পারি না, অথবা ডোন্ট রিভিল ইট, REVEL, রিভিল, ডোন্ট রিভিল ইট। ওকে, এখানে সেন্টেন্স হয়ে গেছে। অথবা আর একটা স্ট্রাকচারের সাহায্যে তোমরা করতে পারো। আমি এটা একটা অবলিক দিয়ে আর একটা যেহেতু লিখবো, সুতরাং আমি এটা এইখানে নিয়ে যাই। তাহলে এটাও লিখতে পারো, এটাও লিখতে, এভাবে লিখতে পারো। তাহলে এটা আবার স্ট্রাকচারের সহায়তা নিয়ে তোমরা এই করতে পারো। আচ্ছা, আর একটা লিখবো আমি, সেটা হলো পাথ, রেসপন্সিবিলিটি। এটা একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ লিখলাম, এটা একটা নাউন, সুতরাং নাউনটা একটা নাউন লিখি। আচ্ছা, রেসপন্সিবিলিটি। তা রেসপন্সিবিলিটি আমি লিখি শব্দটা রেসপন্সিবিলিটি। তোমরা গতদিন যখন আমি ক্লাস করেছিলাম তখন তোমরা হয়তো এই আমার আগের লেকচারটা দেখেছো, সেটা হলো নাউন চিনিবার আমি বলছিলাম যে কিছু সাফিক্স থাকে, যেমন হলো ITY, এই যে ITY, এই যে ITY কোথায় যেন গেল, ISM, IMNT, এই যে এটা ভুলে গেছে, আইটা বাদ পড়ে গেছে, ITY। তাহলে ITY থাকলে, এই সাফিক্সটা থাকলে নাউন হয়। এই যে পপুলারিটি, ITY আছে, এটা পপুলারিটি আছে, ITY। সুতরাং তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের এই ITY থাকার কারণে এই শব্দটা হলো নাউন।
তাহলে আমরা এর একটা ড্যাশ দিলাম, দেওয়ার পরে এখন রেসপন্সিবিলিটি বাংলা অর্থটা কি? রেসপন্সিবিলিটির বাংলা অর্থ হলো দায়িত্ব। আর দায়িত্ব আমরা বলি, দায়িত্ব যখন বলি তখন কিন্তু কর্তব্য কথাটাও বলি। দায়িত্ব এর বাংলা অর্থটা এই যে আমরা এখানে দায়িত্ব মানে তো কর্তব্য, কর্তব্য মানে হলো দায়িত্ব। আমরা ডিউটি দিতে পারি সহজ ভাষা, এটা ডিউটি। ডিউটি তাহলে এখানে এটা হলো নাও। আমরা এখন এর বাক্য রচনাটা করব। বাক্য রচনাটা তোমাদের হয়তো খেয়াল আছে কি না, যে স্ট্রাকচার শিখাইছিলাম গত ক্লাসে, সেটা হলো যে স্ট্রাকচারটা, নাউনের স্ট্রাকচার শিখাইছিলাম। এখানে আমরা 1 নম্বরটা দিই। 1 নম্বরটাতে হি হ্যাজ নো, আই হ্যাভ নো, দেয়ার ইজ নো, হি ইজ ব্যাড। আমরা 1 নম্বরটা দিয়ে সুন্দর বাক্য রচনা তৈরি করি। তাহলে হি হ্যাজ নো আমরা দেখি, তাহলে পেস্ট করলাম। তাহলে হি হ্যাজ নো প্লাস, তাহলে রেসপন্সিবিলিটিটা লিখলাম আমরা এখানে, আমরা হি হ্যাজ নো রেসপন্সিবিলিটি। তাহলে এখানে রেসপন্সিবিলিটি দিলাম, রেসপন্সিবিলিটি ফুল স্টপ, রেসপন্সিবিলিটি। এটা ভুল হলো বোধহয়, বানানটা এটা ভুল হয়েছে এখানে, এটা ভুল হয়েছে, রেসপন্সিবিলিটি বানানটা ভুল হয়েছে, রেসপন্সিবিলিটি। এই তো সুন্দর সুন্দর বাক্য রচনা। এইভাবে তোমরা শব্দটা লিখবা, তার অর্থটা লিখবা এবং মূল শব্দটা দিয়ে বাক্য রচনা করবে। তাহলে এটা আচ্ছা, আমরা এখানে আরেকটা শব্দ নিতে পারি, হলো নাউন অ্যাডজেক্টিভ হলো, অ্যাডজেক্টিভ হলো একটা ভার্ব হলো, অ্যাডভার্ব এখানে দেয়া নাই। তাহলে আচ্ছা, এই যে আমরা পাথ, PATH, পাথ, পাথ কথাটা নাউন লিখেছি। আর কি লিখতে পারি, এখানে একটা জিনিস ব্যাপারে আলোচনা করি নেই, এইটা এনলাইটেন কথাটা লিখি, এইটা নেই। তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, বুঝতে সহজ হবে। এটা ভালো করে লক্ষ্য রাখবা। আমি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি এখন। এই এনলাইটেন্ড কথাটা, এনলাইটেন্ড, এটা কি? এটা এনলাইটেন্ড। তো তোমরা জানো যে এনলাইটেন্ড শব্দটার শেষে কিন্তু একটা ইডি যুক্ত আছে। আর ইডি যুক্তটা থাকে কোথায়? ইডিটি যুক্ত হয় সাধারণত ভার্বের শেষে, অর্থাৎ তখন ওটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আর অধিকাংশ ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এটা কিন্তু নিয়ম, এটা খেয়াল রাখতে হবে, এটা তো বোঝাবে। তাহলে অধিকাংশ ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। বারবার বলতেছি, অধিকাংশ ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সুতরাং ইনলাইটেন কথাটা আমরা অ্যাডজেক্টিভে, বাংলা হয়তো ইনলাইটেন মানে কি? ইনলাইটেন, তাই ইনলাইটেন, লাইট মানে আলো, আলো মানে শিক্ষা, লাইট। তাহলে এখানে ভার্ব আছে ইনলাইটেন্ড। তাহলে আমরা লার্নেড লিখতে পারি, LEARNED, লার্নেড, অথবা এডুকেটেড, EDUCATED, এডুকেটেড, অথবা আর কি দিতে পারি, যাই হোক এই এডুকেটেড বা লার্নেড। তাহলে আমরা এটা কিভাবে নিলাম? লার্নেড কথাটা আমরা অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ নিলাম? যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে আমরা তখন এই অ্যাডজেক্টিভের স্ট্রাকচার অনুসারে এই বাক্য রচনাটা করব। তো এটা করব এখন আমরা, দেখি কি দেওয়া যায়। তাহলে আমরা সমান সমান দিলাম। তাহলে অ্যাডজেক্টিভের স্ট্রাকচার আমরা কিছুক্ষণ আগে একটা লিখেছিলাম, এই যে। তাহলে আমরা অ্যাডজেক্টিভের স্ট্রাকচারে যাই, দেখি অ্যাডজেক্টিভের যে। তাহলে আমরা এই 1 নম্বরটাই নিলাম, অসুবিধা কি আছে? 1 নম্বরটাই নিলাম, নিয়ে এটা একটু রচনা করি, দেখা যাক। তাহলে কি দাঁড়ালো, এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর হি ইজ A/N, তাহলে এখানে আমার দরকার এনলাইটেন্ড। এনলাইটেন্ড কথাটা আমি লিখলাম এনলাইটেন্ড। তাই এনলাইটেন্ড কথাটার আগে এখানে 2টা আর্টিকেল আছে, একটা হলে এ আর এন। যেহেতু এটা ভাবেল, সুতরাং এখানে হবে এন। তারপরে এখন নাউনটা খুঁজবো কোথায়? নাউনটা এনলাইটেন্ড মানে আলোকিত বা শিক্ষিত বা পণ্ডিত কারা হয়? ব্যক্তি হয়।
দেখো আমি এখানে প্যাসেজটা যখন দেখি সেখানে কিন্তু পার্সন দেয়া আছে, এই পার্সনটা থাক আর না থাক। তবে এখানে আমি কেন জানি এটা বাদ পড়ে গেছে, বুঝতে পারছেন না। এখানে এই নাউন কথাটা বলতে যাহা বোঝানো হয় এটা এখানে অটো টাইপিংয়ের ভুল হয়ে আছে। তো এই যে এখানে পার্সন ম্যান দিতে পারো, পার্সন দিতে পারো, টিচার দিতে পারো। আমি এখানে পার্সনটা আছে, পার্সনটাই নিলাম। তাহলে এখানে দাঁড়ালো কি এনলাইটেন পার্সন। তাহলে আমরা MAN ম্যান অবলিক টিচার TEACHER টিচার আরও দিতে পারি। তাহলে দেখা গেল যে আমরা এই বাক্য রচনা করলাম, হি ইজ অ্যান এনলাইটেন। তো আমি মূলত তোমাদের এই কথাগুলো এভাবে বলার পিছনে একটাই কারণ, সেটা তোমাদের এই বদ অভ্যাস, এই শব্দগুলার অর্থগুলা না জানার চেষ্টা করা। 2 নম্বর হলো বইয়ের লাইনটা হুবাহু। আমি যদি এটা না লিখতাম তাহলে অনেকেই তোমরা করতে কি এই সেন্টেন্সটা এখান থেকে শুরু করিয়া এই পর্যন্ত গোটায় তুলে দিতে। এটা আমাদের ছেলেদের সবচেয়ে বড় অভ্যাস হল, বদ অভ্যাস হলো, যেটা এই অংশটা গোটা তুলে দেয়। অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু ইজ অ্যান ইনডাইটেড পারসন। নো, তোমাকে তো কপি করতে বলা হয়নি, তোমাকে নিজস্ব সেন্টেন্সে বারবার বলতেছি মেক ইউর ওন সেন্টেন্স, নিজস্ব ভাষায় লিখবা। আর তুমি কি না বইয়ের লাইন কপি করলাম, কপি করা যাবে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটুকু ভালো করে লক্ষ্য রাখবে। তো আশা করি আমি যতটুকু বোঝালাম তোমরা বুঝতে পারছো। তো এমনিভাবে তোমাদের এইগুলো এখান থেকে এই শব্দ দেওয়া, শব্দ 5টা দেওয়া থাকে, 7টা দেওয়া থাকে। আমি 1 2 3 4 5 6 7 8 9 10টা লিখছি আমি তোমাদের বোঝার জন্য। আসলে 10টা না, তোমাদের পরীক্ষার হলে থাকবে 7টা, তোমাকে 5টা দিতে হবে, অথবা 6টা থাকবে 5টা দিতে হবে। একটাতে 1 নম্বর, 5 ইন্টু 10 নম্বর, এখানে 5, আর সামারি হলো 5। তো ঠিক আছে, তোমরা এইভাবেই পরীক্ষার হলে লিখবে এবং সব সময় নিজস্ব ভাষায় লেখার চেষ্টা করবা। আর তোমাদের আমার দেওয়া স্ট্রাকচার অনুসারে পারলে লিখবে, অথবা যেখানেই প্রাইভেট পড়ো, যে স্যারের কাছে যাও বা সে স্যার তোমাকে যে পরামর্শ এইভাবে লিখবা। তবে আমার পরামর্শ এতটুকুই যে তোমরা অবশ্যই নিজস্ব ভাষায় মেক ইউর ওন সেন্টেন্স, নিজস্ব ভাষায় লিখবা। তুমি নিজস্ব ভাষায় লেখার চেষ্টা করবা। আশা করি তোমরা এই নিয়মগুলো ফলো করলে অবশ্যই সুন্দরভাবে লিখতে পারবা। অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে আছে 20 নম্বর, তোমার পাস করতে দেওয়া হয় 33 নম্বর। এখানে 20-এর ভিতর যে ছেলেমেয়েরা ভালো করে তারা অবশ্যই 17 18 অবশ্যই 15 তো পাই এখানে। সুতরাং এখানে যদি 15 পাও তাহলে বাকি আরও 75 নম্বরের ভিতর, 80 নম্বরের ভিতর 15 ইজিলি পেতে পারো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আর দীর্ঘায়িত করছি না। তোমাদের আজকের প্রসঙ্গটা ছিল মেক সেন্টেন্স। তো মেক সেন্টেন্স বলতে তোমাদের প্যাসেজ থাকে যে সেন্টেন্স গঠন, সেটা থেকে বুঝালাম। আমি যতটুকু পারছি তোমাদেরকে সহজ ভাষায় বলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস তোমরা আমার এই পরামর্শগুলো গ্রহণ ঠিক মতো করলেই এবং অনুসরণ করলে অবশ্যই ভালো কিছু করতে পারবে, পরীক্ষা সুন্দর করে লিখতে পারবে। তাই আমার কোনো চিন্তা নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ। নেক্সট প্রসঙ্গ তোমাদের সামারি নিয়ে কথা বলবো আর একটা বিষয়। ততক্ষণ পর্যন্ত সবারই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।